দেখুন, ছোটবেলায় অঙ্ক করতে গিয়ে আমরা কি শিখেছি? যত বড় সংখ্যাই হোক না কেন, শূন্য দিয়ে গুণ করা হলে ফল সেই শূন্যতেই দাঁড়ায়। পুলিশ সিস্টেমটাও অনেকটা সেই রকমই মনে হচ্ছে। পুলিশ যদি তার মানসিকতা না বদলায়, তাহলে যে সরকারই আসুক, নিট ফল সেই শূন্য। বারুইপুরের ভয়াবহ ঘটনা কার্যত সেই দিকে ইঙ্গিত করছে। আজ প্রথম প্রশ্ন, নাবালিকা নিখোঁজের কথা জেনেও দিনভর কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ ফাঁড়ি, বিস্ফোরক অভিযোগ পরিবারে। অন্যদিকে সেই পুলিশের সামনেই পিটিয়ে খুন আরেকজনকে। রাজ্যে সরকার বদলেছে, শাসক দল বদলেছে, কিন্তু পুলিশ কি রয়ে গেছে আগের মতোই? দ্বিতীয় প্রশ্ন, মাথায় আঘাতের পর জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে। নির্যাতন থেকে খুন, আগাগোড়া ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে উঠে এলো ভয়াবহ নৃশংসতা। মেয়েদের জন্য ভয়মুক্ত সমাজ কি এখনো দূরস্থ? তৃতীয় প্রশ্ন, বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের 24 ঘন্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত সহ 3 জন। পরিবার যেমনটা চেয়েছে তেমনটাই বিচার দেবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী। কামদুনি থেকে আরজি কর, বিচার অধরা। এবার কি মিলবে ন্যায় বিচার? চতুর্থ প্রশ্ন, বারুইপুর কাণ্ডের প্রতিবাদে কালীঘাটে মোমবাতি মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়। নাবালিকার বাড়িতে গেল কংগ্রেস, থানায় বিক্ষোভ দেখালো সিপিএম। কিন্তু বারুইপুর ইস্যু থেকে কি অক্সিজেন পাবে বিরোধীরা? পঞ্চম প্রশ্ন, পার্ক স্ট্রিট কামদুনি থেকে কাটোয়া হাঁসখালি। মুখ্যমন্ত্রী থাকাকালীন বারবার দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করে ভয়াবহ অপরাধকে লঘু করার চেষ্টা করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধী হওয়ার পর এখন সেই তাঁর হাতেই মোমবাতি। চেয়ারে থাকার সময় কোথায় উবে গেছিল এই সংবেদনশীলতা? তবে শুরুতেই দেখাবো বারুইপুরের ভয়াবহ ঘটনা ঘিরে আজ কি ঘটল দিনভর। দেখুন, পুকুরে গিয়ে দেখি চটের বস্তা মুখি কত দুইটাই ডুবে দেওয়া ছিল। আমি ওইখানটা ভেঙে পড়েছিলাম আর দেখতে পাইনি। জঘন্যতম ঘটনা, ক্যাপিটাল পানিশমেন্ট দেব। আজও বাংলা ধর্ষণ থেকে মুক্ত হতে পারল না। বন্ধুর জন্মদিন, খুশি মনে উপহার নিয়ে বেরিয়েছিল ক্লাস 6 এর মেয়েটা, আর ফিরল না, চিরতরে শেষ। দক্ষিণ 24 পরগনার বারুইপুরে ভয়ঙ্কর ঘটনা, নাবালিকাকে যৌন নির্যাতন, তারপর হত্যা। উঠল পুলিশি নিষ্ক্রিয়তার ভয়ঙ্কর অভিযোগ। আগের দিন যে বিকালে যে খবর দেওয়া হয়েছে থানায়, যদি তখনও পুলিশ আসতো, বাচ্চাকে তো অত জীবন্ত পাওয়া যেত। এই ঘটনায় এখনো পর্যন্ত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আনন্দ সর্দার, প্রভাস মণ্ডল ও দিবাকর সর্দার। আরও 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। প্রভাস মণ্ডলে দেখিয়ে দেয় যে স্থানীয় একটা পুকুরে, যে পুকুরে হচ্ছে নাবালিকাকে দেহ রয়েছে এবং তারপর সেই পুকুর থেকে নাবালিকা দেহ উদ্ধার হয়। প্রভাস জানায় কয়েকটা নাম, যার মধ্যে একটা নাম উঠে আসে হচ্ছে আনন্দ সর্দার। গতকাল সন্ধ্যের পর থেকে দেখতে পাওয়া যায়, ঠিক সন্ধ্যে 7টার পর থেকে তাদের মোবাইল থেকে ফোন যাচ্ছে এবং এই যে ফোনগুলো গেছে, বিভিন্ন নম্বর থেকে ফোন যাচ্ছে তাদের এক ঘনিষ্ঠর কাছে, যে ঘনিষ্ঠ হচ্ছে তাদের বন্ধু হিসেবে পরিচিত। বারুইপুর এলাকাতে, বারুইপুর ক্যানিং এলাকা, সেখানে ফোন যাচ্ছিল। ওই ব্যক্তিকে কাছে পুলিশ পৌঁছে যায়। এই সিসিটিভি ক্যামেরা চেক করে দেখি এখান থেকে 4:35 এখান থেকে পার হয়। তার পরবর্তী 4:42 সিসি ক্যামেরায় আমরা পাই। ছেলেটা এখন লাল গেঞ্জি গায়ে আছে, ক্যাপ টুপি পরে আছে। ও কিন্তু ওর সঙ্গে কথা বলতে বলতে আসছে। রবিবার সকালে বাড়ির অদূরে পুকুর থেকে উদ্ধার হয় ছাত্রীর বস্তাবন্দি দেহ। উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। নাবালিকার দেহ রাস্তায় রেখে শুরু হয় বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে ইট, কাঁচের বোতল ছোড়া হয়। গণপিটুনিতে মৃত্যু হয় এক যুবকের, কিন্তু তিনি অপরাধের সঙ্গে আদৌ যুক্ত কিনা তা এখনো স্পষ্ট নয়। ঘটনার তদন্তে 6 সদস্যের সিট গঠন করা হয়েছে। বারুইপুর, নরেন্দ্রপুর, সোনারপুর 3 থানা এলাকায় জারি করা হয় বিএনএস এর 163 ধারা। পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। একটা 12 বছরের মেয়েকে গ্যাং রেপ করে তাকে খুন করে দেওয়া হলো, এ পশ্চিমবাংলার লজ্জা। বারুইপুর কাণ্ডের প্রতিবাদে সোমবার মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বারুইপুর যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পার্থপ্রতিম ঘোষ, শিবাশিস মৌলিক ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সোজা কথা সোজাভাবে বলতে হবে। শাসন পাল্টায়, শাসক দল পাল্টায়, সরকার পাল্টায়, পুলিশ মন্ত্রী পাল্টায়, কিন্তু পুলিশ পাল্টায় না। বারুইপুরে কি দেখলাম আমরা? শনিবার বিকেলবেলা পুলিশকে বারবার জানানো হলো যে 12 বছরের মেয়েটার খোঁজ পাওয়া যাচ্ছে না।
কিন্তু পরিবারের অভিযোগ বারবার বলা সত্ত্বেও পুলিশ বিষয়টাকে প্রথমে গুরুত্বই দেয়নি ঘন্টার পর ঘন্টা। দ্বিতীয়ত, স্থানীয় লোকজন যখন দুজন অভিযুক্তকে ধরে পুলিশের হাতে তুলে দেয়, তারপরও তাদের মধ্যে একজন, মূল অভিযুক্ত আনন্দ সর্দার, সে পালিয়ে যায় ওই পুলিশ ফাঁড়ি থেকে। ভাবতে পারেন? মেয়েটার পরিবারের দাবি যে পুলিশ ইচ্ছাকৃতভাবে ওই মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে ছেড়ে দিয়েছিল। তৃতীয়ত, ফাঁড়ির পুলিশের ওপর অনাস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে স্থানীয় এক বিজেপি নেতা শান্তনু মণ্ডল, যিনি নিজেই এক অভিযুক্তকে পাকড়াও করেছিলেন, তিনি ফাঁড়ির পুলিশের ওপর ভরসা রাখতে না পেরে থানার পুলিশের হাতে, অর্থাৎ থানায় গিয়ে ওই প্রত্যক্ষদর্শী অভিযুক্তকে সেইখানকার পুলিশের হাতে তুলে দেন। চতুর্থত, একজন জলজ্যান্ত মানুষকে কিছু লোক পুলিশের সামনেই গণপিটুনি দিয়ে মেরে ফেলল। এখন শোনা যাচ্ছে যে ঘটনার সঙ্গে মৃত ওই যুবকের কোনো যোগাযোগ নাকি নাও থাকতে পারে। সুতরাং ওই ফাঁড়ির পুলিশ যদি শুরু থেকে ন্যূনতম তৎপরতা দেখাতো, তাহলে হয়তো 12 বছরের ওই নিষ্পাপ মেয়েটার প্রাণটা বাঁচলেও বাঁচতে পারত। সুতরাং আজ আমার প্রথম বক্তা সলিলদার কাছে আমার প্রথম প্রশ্ন থাকবে এই ফাঁড়ির পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে। দেখুন, ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে এই ঘটনায় আজ যে অভিযোগ উঠছে, আগেও তো এই রকম পুলিশকেই আমরা দেখতাম, যে পুলিশ সাধারণ মানুষের অভিযোগকে গুরুত্ব দেয় না, শুধু প্রভাবশালী হলে স্যালুট ঠোকে অথবা এফআইআর নেয়। সলিলা, মানবেন? দেখো, পুলিশের ফাঁড়ি কেন বলছো? পুলিশের ফাঁড়ি বলো, পুলিশ ক্যাম্প বলো, সেখানে যখন অভিযোগটা হলো, থানা জানে না? কম করে 12 থেকে 14টা অফিসার রয়েছে। ইন্সপেক্টর ইনচার্জ ইজ এ গেজেটেড অফিসার, এবং সেখানে একটা অ্যাপ্রিহেনশন অফ ডিসহারমনি, এবং এটাও বলা হয়েছে যে মেয়েটি এক ধরনের, এবং যারা সাসপেক্টেড তারা হচ্ছে অন্য কমিউনিটির। এই সেন্সটাও নেই। পুলিশ কি সেই জায়গাতেই এলো, রয়ে গেছে? সরকার পাল্টালো, শাসন ক্ষমতা পাল্টালো, এই নেচারগুলো, প্রকৃতিগুলো, মানে অ্যাটিচিউডটা পাল্টাবে না? মানে যদি আমি বলছি ধর্মের ফ্যাক্টর বিন্দু মাত্র নাও থাকতো, একটা 12 বছরের মেয়ে হারিয়ে গেছে, পরিবার অভিযোগ করছে, আমি তৎপর হবো না? তত সব তো ঝাঁপিয়ে পড়বে। এবং যে অফিসার ইনচার্জ, সে সঙ্গে সঙ্গে লোকাল এসডিপিওকে, এসপিকে জানিয়েছে বলতে হয়। কোনো রিয়াকশন নেই সুমন। এবং খালি তাই না, একজন পাবলিক, সে বিজেপির কোনো মণ্ডল সভাপতি বা মণ্ডলের লোক হোক বা সাধারণ কোনো লোক হোক, সে যখন গিয়ে তার স্টেটমেন্ট পার্সু করে বডিটা তুলছে রাত্রি 3টে না 3:30-এর সময়, তুমি একটা ফুটেজ দেখাও যে পোশাক পরা কোনো পুলিশ রয়েছে তার সঙ্গে, একটা ফুটেজ দেখাও। পুলিশ ফেল টু রাইজ টু দ্য অকেশন। ফাঁড়ির লোককে আর পুলিশ ক্যাম্পে ওই সিপাহী কনস্টেবল ওদের কথা বলছে, কেন অফিসারদের কথা বলবে না? কেন সিনিয়র অফিসারদের কথা বলবে না? আজকে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কখন ভবানী ভবন থেকে আসবে, এসে মাইক ফুঁকে বলবে নিজের পরিচয় দিয়ে যে আমি আইজি প্রেসিডেন্সি রেঞ্জ, আপনাকে কথা দিচ্ছি আপনাদের যে সাজা পাবেই। কেন এই সিচুয়েশনটা হবে? হোয়াট ওয়াজ দ্য স্ট্যান্ড অফ দ্য এসপি অ্যান্ড ডিএসপি অ্যান্ড অ্যাডিশনাল এসপি? তারা কোথায় ছিল? আজকে তুমি বলো, পুলিশের সামনে একটা লোক, তুমি জানো না সে দোষী কি অপরাধী, লিঞ্চ টু মার্ডার, লিঞ্চ, যেটা সুপ্রিম কোর্ট বলেছে ইট ট্যান্টামাউন্টস টু এ মার্ডার। লিঞ্চিং ইজ ট্যান্টামাউন্টিং টু বি এ মার্ডার কেস। সেটা মারা গেল, সে ছেলেটা দোষী নির্দোষী এখনো আমরা জানি না। তারপরে বডি পর্যন্ত রিকভারি হলো, সেটাও করলো সাধারণ লোক। একদম। তাহলে মানুষ কেন, মানুষের র্যাটটা কেন এরকম হবে না বলো? এটা তো চরম গাফিলতি, ডেরিলিকশন অফ ডিউটি, এবং তোমাকে আমি বলছি ইনঅ্যাকশন, চরম ইনঅ্যাকশন পুলিশ ডিপার্টমেন্টে কলঙ্ক, ডেরিলিকশন অফ ডিউটি। এটা মানে দ্য অফিসার্স টু বি ফিক্সড, এবং তাদের রেসপন্সিবিলিটি ফিক্স করা উচিত ফ্রম এনি র্যাঙ্ক। কেন জোনাল ডিএসপি বা অ্যাডিশনাল এসপি কেন স্পটে গেল না যখন ডেড বডিও পাওয়া গেল? এবং তুমি সম্ভবত পোস্টমর্টেম রিপোর্টের সম্বন্ধে দেয়ার হ্যাজ বিন নো সাইন অ্যান্ড সিমটমস অফ রেপ except torture, sexually tortured.
তাহলে তুমি বলো, তাহলে সেই একটা লোক তো নিরীহ লোক মারাও গেল, আর ওই বাচ্চা 12 বছরের ওই শিশু বাচ্চাটা তার কি পরিণতি? এবং আইজি প্রেসিডেন্সিকে বলতে হয়েছে, মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন, মুখ্যমন্ত্রী বলেছেন বিচার হবে, তবে পাবলিককে প্যাসিফাই করা গেছে। এটা খুব আনফরচুনেট ইনসিডেন্ট। দেখুন, সলিলদা বলছেন আনফরচুনেট ও দুর্ভাগ্যজনক ঘটনা, কোনো সন্দেহ নেই, কিন্তু দুর্ভাগ্যের ছবিটা একেবারে পাল্টায় না। বছরের পর বছর পরিসংখ্যান দিয়ে ঘটনা দেখিয়ে আপনাদের সামনে সেটা রাখবো, কিন্তু পুলিশ বিভাগের কলঙ্ক। সলিল ভট্টাচার্য বলছেন। আমি দ্রুত একবার পুলিশের ভূমিকা নিয়ে এই ঘটনায় কিভাবে বারবার অভিযোগের আঙুল উঠছে দেখে নেব। পুলিশ প্রশাসনকে তো খবর দেওয়া হয়েছে, কোনো সহযোগিতা করেনি। যে আগের দিন যে বিকালে যে খবর দেওয়া হয়েছে থানায়, যদি তখনও পুলিশ আসতো বাচ্চাকে তো অত জীবন্ত পাওয়া যেত। দু চোখ ভরে ছিল স্বপ্ন বড় হওয়ার, বড় হয়ে মা বাবার পাশে দাঁড়ানো, কিছু করে দেখানো, কিন্তু মাত্র 12 বছরেই শেষ হয়ে গেল সবকিছু। ক্লাস 6-এর ছাত্রীর নৃশংস পরিণতি। বিচারের দাবিতে ফুটছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর। প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে উঠছে গুরুতর অভিযোগ। নিহতের পরিজন থেকে এলাকাবাসী, ক্ষোভ সকলের গলায়। আমরা দুজন ছেলেকে সন্দেহ করেছি, তাদেরকে তোলার পরে আমরা সবাই মিলে গিয়ে ক্যাম্পের পুলিশ গেছে, কোনো পুলিশ আসেনি এছাড়া। উদ্ধারে শুধু আমাদের ছেলেরা ছিল, আর ক্যাম্পের একজন ব্যক্তি ছিল, বয়স্ক ব্যক্তি। পাবলিক ধরলো আসামিকে, পুলিশের হাতে তুলে দিল। পুলিশ এই আসামিকে সাইড থেকে ছেড়ে দিচ্ছে, পুলিশ ব্যবস্থা নেয় না। আসামিকে ধরে পুলিশকে দেওয়া হয়েছে, আসামিকে ধরে পুলিশকে দেওয়া হয়েছে, পাবলিক ধরে দিয়েছে, কিন্তু পুলিশ ছেড়ে দিল আসামিকে। নিহতের পরিবার সূত্রে খবর, শনিবার নাবালিকাকে খুঁজে না পাওয়ার পর স্থানীয় ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। সেখানকার দুজন পুলিশ স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নাবালিকাকে খুঁজতে বের হন, কিন্তু অভিযোগ পরে আর পুলিশের সহযোগিতা সেভাবে মেলেনি। আমাদের যে ক্যাম্পের পুলিশ তারাও আমাদের সাথ দিয়েছে, তারা রেল লাইন গিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে। যাওয়ার পরে একটা সময় দেখা গেল যে পুলিশকে বারবার ফোন করা হয়েছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে সারা রাত যখন আমাদের বারবার যায়, একটিবার মাত্র এসে শুনে যাওয়ার পরে আর দ্বিতীয়বার কোনো প্রশাসনের তখন বডি পাওয়া গেল। রবিবার পুকুর থেকে মৃতদেহ উদ্ধারের পর উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। সকাল 9টা থেকে শুরু হয় রাস্তা অবরোধ, কিন্তু সেখানে পুলিশ পৌঁছয় 1.5 ঘন্টার পর 10:47 অভিযোগ, এরপর 11টা নাগাদ পুলিশের সামনেই পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। ঘটনাস্থল থেকে বারুইপুর থানার দূরত্ব হচ্ছে জিপিএস লোকেশন বলছে হচ্ছে 8.9 কিলোমিটার এবং সময় লাগে হচ্ছে 31 মিনিট, এবং যে জায়গায় ফাঁড়ি সেখান থেকে হচ্ছে বারুইপুর থানার দূরত্ব হচ্ছে 10 কিলোমিটার, সময় লাগে গাড়িতে করে গেলে 36 মিনিট। এবং যে সময় এই ঘটনা ঘটলো তার পরবর্তীকালে যে সময় পুলিশ এসে পৌঁছালো, সেখানে কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে একটা উঠছে বড়সড় প্রশ্ন। পুলিশ অপদার্থতা করেছে, তা না হলে মেয়েটার প্রাণ যেত না। তো এটা জঘন্য ঘটনা, সমস্ত কিছুটাই দেখা হবে। কেন নিষ্ক্রিয় থাকলো পুলিশ সেকাল কিংবা একাল? আর কত মায়ের কোল খালি হলে তাদের হুঁশ ফিরবে? রঞ্জিত হালদার, পার্থপ্রতিম ঘোষ ও আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ। হ্যাঁ, দুর্ভাগ্যজনক, কিন্তু দুর্ভাগ্যের ছবিটা পাল্টায় না। বারুইপুরের এই ভয়াবহ ঘটনাটা যে ঘটনার কথা মনে করিয়ে দিচ্ছে, সেটা ওই দক্ষিণ 24 পরগনারই 1 বছর 9 মাস আগেকার কুলতলির ঘটনা। বারুইপুরের ঘটনাটা ঘটল 4 তারিখ, আর ওই কুলতলির ঘটনাটাও ঘটেছিল 4 তারিখ 2024 সালের 4 অক্টোবর। কুলতলিতে টিউশন পড়তে গেছিল 9 বছরের মেয়েটা। বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ধান ক্ষেতের মধ্যে তার মৃতদেহ উদ্ধার করা হয়। হুবহু এক ভূমিকা ছিল জয়নগরের মহিষমারির পুলিশ ফাঁড়ি। প্রথমে ঘটনাকে কোনো গুরুত্বই দেয়নি ওই ফাঁড়ির পুলিশ। ফাঁড়ির বিরুদ্ধে মানুষের ক্ষোভ এমন জায়গায় যায় যে ফাঁড়ি ভাঙচুর করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তৎকালীন এসডিপিওকে তাড়া করেছিল ক্ষুব্ধ জনতা, এমনকি কুলতলির তৎকালীন তৃণমূল বিধায়ক গণেশ মণ্ডলকে তীব্র ক্ষোভের মুখে এলাকা ছাড়তে হয়। ক্লাস 4-এর ওই বাচ্চা মেয়েটার বাবা সরাসরি পুলিশ ক্যাম্পে পুলিশের ভূমিকা নিয়ে ক্যামেরার সামনে অভিযোগ করেছিলেন। এবিপি আনন্দের আর্কাইভ এই অনুষ্ঠান করেছিলাম আমরা, তার সাক্ষ্য দিচ্ছে, দেখুন। রাজ্য সরকারের উপরে কোনো ভরসা পাচ্ছি না আমরা। উনি কোনো স্টেপ নেয়নি, ক্যাম্পের পুলিশই দায়ী তো আমার বাচ্চাটা বেঁচে থাকতো।
উনি যদি বা দেখতো একটু। শেষ পর্যন্ত কিন্তু এই কুলতলির ঘটনা অত্যন্ত দ্রুত বিচার প্রক্রিয়া চলেছিল এবং ঠিক সময় চার্জশিট দেওয়া হয়েছিল, এটাও পাশাপাশি সমানভাবে বলতে হবে। কিন্তু একদিকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ কোথাও একটা বোধহয় মিলিয়ে দিল বারুইপুর আর কুলতলিকে, এবং সেই একই প্রশ্ন বারবার ওঠে যে সরকার বদলায় পুলিশ একই থাকে। দেবজিৎ সরকার, দেখো, জঘন্যতম ঘটনাকে বারবার জঘন্যতম আমরা এখানে সবাই মিলে যদি বলি, তাহলে জঘন্যতম ঘটনা আরো জঘন্যতম এরমভাবে তো প্রমাণ হবে না। এটা তো জঘন্যতম ঘটনা, এর থেকে নোংরা আর কি হতে পারে? বলতে তো হবেই, কিন্তু কথা হচ্ছে যে আরো যদি কোনো, আমি বলতে চাইছি আরো যদি কোনো সুপারলেটিভ বিশেষণ যদি থাকতো, তাহলে সেটা দিয়ে আরো ভালো করে আমরা বলতে পারতাম। একটা 12 বছরের মেয়ে, সে বাড়ি থেকে বেরোচ্ছে, তাকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, সিসি ক্যামেরায় তার সঙ্গে নাকি কারা গিয়েছে সেসব দেখা, একটা হালকা সেসব হয়েছে। পুলিশ তাহলে কোথায় কি করছিল, এটা তো একটা প্রশ্ন থেকেই যায়, তাতে কোনো ভুল নেই। কিন্তু মুশকিল হচ্ছে যে আমি কোনো সাফাই দেওয়ার জায়গাতেই নেই, আর দেবো কেন? এটা তো যে কারোর সঙ্গে হতে পারে, কাল তো আমার বাড়ির মেয়েটার সঙ্গে যে জিনিস হতে পারে, এখানে যে কারোর সঙ্গে হতে পারে। কিন্তু এই দুষ্কৃতীদের সাজা দেবার একটা ব্যবস্থা যদি সেই রকমভাবে না করা হয়, তাহলে কিন্তু আস্তে আস্তে দিনের পর দিন এদের সাহস বাড়তে থাকবে। দুষ্কৃতীদের সাজা এবং যে পুলিশদের বিরুদ্ধে অভিযোগ তাদেরও সাজা, যাতে ডাউন দ্য লাইন একটা বার্তা যায়। কর্তব্যে গফিলতি এটাও তো একটা দুষ্কর্ম, সুতরাং সেই অর্থে তারাও দুষ্কৃতিকারীদের দলেতেই যাবেন যদি সেটা যদি প্রমাণিত হয়। কিন্তু একটা জিনিস সুমনদা, এই জিনিসের মানে এই জিনিসটাকে বারবার আমরা নিন্দা করার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত প্রবণতা কিন্তু দেখা গেছে। প্রথম থেকে এটাকে একটা সাম্প্রদায়িক কালার দেওয়ার চেষ্টা হলো, এটা খুব বাজে ব্যাপার হচ্ছিল। ভাগ্য ভালো যে সেই জিনিসটা তারপর থেকে প্রেসিপিটেট করতে শুরু করেছে। আরও একটা অদ্ভুত জিনিস দেখলাম যে কিছু মানুষ, একটা দল, তারা বিশেষ করে সরাসরি বলছি সিপিএম পার্টির তরফ থেকে একটা ন্যারেটিভ ছড়িয়ে দেওয়া হলো, বিশেষ করে সমাজ মাধ্যম ফেসবুকে, যে সেখানে নাকি শান্তনু মণ্ডল, যার কথা বারবার উঠে আসছে, যে কিনা প্রথমের থেকেই জিনিসটির সঙ্গে পজিটিভভাবে যুক্ত, যাতে অপরাধী ধরা পড়ে, যাতে মৃতদেহ উদ্ধার হয়, যাতে পুলিশের কাছে যেতে হয়, এবং ফাঁড়ির পুলিশ কাজ করছে না বলে 8.5 কিলোমিটার দূরে থানায় নিয়ে যাচ্ছে সে নিজের ব্যবস্থায়। তাকে কি করা হলো যে পথে ঘাটে দৌড়ে সে ধরছে, সে ধরে এনে সে স্টেটমেন্ট করছে প্রোঅ্যাক্টিভলি। এটাই তো একটা স্বাভাবিক, বিজেপি করে বলে নয়, যে কোনো মানুষ। এই যে কিছুদিন আগে, কিন্তু আমার এটা ইন্টারেস্টিং লাগলো, তুমি সিপিএম, আমি জানলে সিপিএম এর বক্তাকেও রাখতাম, কিন্তু আমি বলছি এটা তৃণমূল করেনি, এটা সিপিএম করেছে বলছো, মানে আমি অনেকদিন পরে শুনলাম। আমি বলছি বিশেষত সিপিএম এর লোকেরা। তারপরে কি হলো যে 4টে মামলা হয়েছে এখনো পর্যন্ত। একটা হচ্ছে এই ধরনের এই নাবালিকার উপরের মামলা, আরেকটি মামলা হচ্ছে মব লিঞ্চিং এর মামলা, দুটি মামলা হচ্ছে, দুটির একটা হচ্ছে পুলিশের গাড়ি পোড়ানো, কিন্তু আরেকটা ভাবো অদ্ভুত জিনিস, এরই জন্য বারুইপুর রেলগেট রেল স্টেশন, সেখানে বড় বড় পাথরের স্ল্যাব আর লোহা রেখে দেওয়া হচ্ছে যাতে ট্রেন উল্টে যায়। এ কি অদ্ভুত ব্যাপার স্যাপার। মানে আমি যেটা বলতে চাইছি, ঘটনা, কিন্তু যারা এটা করেছে তাদের ধরাটাও পুলিশেরই কর্তব্য। আমি সেটাই বলছি, তো সেই জন্য কালকে মুখ্যমন্ত্রী স্পটে যাচ্ছেন, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা হবে। আমি এই পুরোটাকেই নিয়েই বলছি যে এই পুরো পরম্পরা পরপর 4খানা ঘটনায় 4খানা মামলা ইস্যু হতে পারে, রুজু হতে পারে, কিন্তু প্রথম ঘটনার পরেই, যেটা দাদা বললেন, প্রথম ঘটনার পরেই যদি পুলিশ প্রোঅ্যাক্টিভ হতো তাহলে অন্যরকম হতো। কিন্তু আমি বারবার আর তার সঙ্গে এটা বলবো যে এখনো পর্যন্ত আইজি গেছেন বা কালকে মুখ্যমন্ত্রী যাবেন, আজকে বা সেখানে পুলিশ মানে যা ব্যবস্থা নিয়েছেন তাতে আমি দেখলাম অন্য একটা জায়গায় পরিবারের লোকেরা বলছেন না, আমরা পুলিশের ভূমিকায় আমাদের স্বস্তি, আমাদের মনে হচ্ছে যে পুলিশ ঠিক জায়গায় যাচ্ছে। কিন্তু তারপরেও মেয়েটার আমি বলছি পাশাপাশি এটাও যোগ করতে হবে, যখন ওই রকম উত্তাল হয়েছে বারুইপুর, তখন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে ওই মানে আমি বলছি যা সবকিছু চলে গেছে, মেয়েটির বাবা অন্য লোকেদের থামিয়েছেন, মানে 19টাকে তার সদিচ্ছের জায়গা সব জিনিস। কিন্তু এই ইন্দ্রজিৎ বলে ছেলেটি যে মারা গেল, তার কিছু বোঝাই গেল না। সে যদি অন্যায় করে থাকে তাহলে অন্যায়ের সঙ্গে কারা কারা যুক্ত ছিল সেটা পাওয়া যেত। যদি সে অন্যায় না করে থাকে, অকারণে একটা লোককে পিটিয়ে লোক মেরে ফেলছে পুলিশের সামনে, এটা তো একটা অদ্ভুত মধ্যযুগীয় ব্যাপার। আমরা তো এই যে বারে সুমনদা তুমি কুলতলির কথা বলছো, আমি দুটো কথা শুধু বলবো। আজকে
ফারাকটা কোথায়? তুমি একটা মানে একটা জিনিস তুমি অসাধারণ বলছো যে পুলিশের বদল বোধহয় হচ্ছে না। এবারে পুলিশের বদল মানে পুলিশের সিস্টেমের বদল করতে হবে। আমরা একটা পুলিশের বদল না হলে আইনের শাসন আসবে না, হবে না। যেটা তোমাদের প্রতিশ্রুতি ছিল। হাসখালিতে কি হয়েছিল? হাসখালিতে পঞ্চায়েত প্রধানের ছেলে ধর্ষণ করলো, তারপরে পঞ্চায়েত প্রধানের সাহায্যে সেই দেহ পুড়িয়ে ফেলা হলো। সেই আমলের যিনি মুখ্যমন্ত্রী, সরাসরি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বললেন প্রেম করেছিল, চর মেরেছে। আরেক জায়গায় ধর্ষণের পরে খুন, সেখানে বললো কুকুর মরছে, কুকুর পোড়াচ্ছে। এটা হ্যাঁ কৃষ্ণনগরে কুকুর পোড়াচ্ছে। তো একটা জিনিস হচ্ছে যে একটা জিনিসই আশার, এটা দলমত নির্বিশেষে বলা যেতে পারে যে মুখ্যমন্ত্রী একটা প্রোঅ্যাক্টিভ পদক্ষেপ নিচ্ছেন। তিনি যাচ্ছেন, তিনি গিয়ে পৌঁছচ্ছেন। দাঙ্গা হয়েছিল, বা এটা তো দাঙ্গা হয়ে যাবার মতনই পরিস্থিতি প্রায় হয়েছিল, ভাগ্য ভালো এই রং লাগলো না, দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গার পরে তখন এখনের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তখন বিরোধী দলনেতা। আমরা 12 দিন পরে, ওই টিমে আমি ছিলাম, আমরা হাইকোর্টে মামলা করে সেখানে গিয়ে পৌঁছলাম 12 দিন পরে। এই চন্দনার হরগোবিন্দ যখন মারা গেল, সেই সময় ওনারা যখন মারা গেলেন, আমরা 12 দিন পরে গিয়ে পৌঁছতে পেরেছিলাম। আমি আবারও বলছি, দলমত নির্বিশেষে সবার এই প্রোঅ্যাক্টিভ জায়গাতে যাওয়া উচিত। আজকে যে ছেলেটি ধরে এনেছে বা আমাদের যে বাবার সঙ্গে কথা পর্যন্ত বলেছে, হ্যাঁ না আমি সেটাই বলছি। এবং তিনি, আমি যেটা বলতে চাইছি, যে দলেরই হন না কেন, যিনি নিজের জীবন বিপন্ন করে একজন অপরাধীকে ধরছেন, তিনি যদি অন্য কোনো দলেরও হতেন, তাহলেও তাকে সাধুবাদ জানানো উচিত। তার নামে এরকম মিথ্যে ন্যারেটিভ ছড়িয়ে তাকে দিয়ে সমাজকে উত্তাল করা এবং একটা রাজনৈতিক ষড়যন্ত্র তৈরি করা, এটাও বোধহয় ঠিক হচ্ছে না। পুলিশকে এটাও দেখতে হবে। বেশ, আমি এখান থেকে একেবারে সরাসরি, মেয়েটার কথা এত হচ্ছে, বান্ধবীর জন্মদিনে গিফট কিনতে বেরিয়েছিল মেয়েটা, আর তার নিথর দেহ আজকে বাবা মা এবং তার পরিবারের লোকেদের দেখতে হচ্ছে। আমি এখনো পর্যন্ত প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে কি এসছে আপনাদের দেখাবো, পড়বো না ডিটেলসে, সেটা পড়া যায় না, এতটাই বিভৎস। তারপর অবশ্যই প্রদীপ্তর কাছে আসবো। বয়স মাত্র 12, জীবনটা যখন সবে শুরুর পথে তখনই শেষ। বারুইপুরে যৌন নির্যাতনের পর নৃশংসভাবে খুন হতে হলো ক্লাস 6-এর ছাত্রীকে। কি ওর উপর আগে থেকে টার্গেট ছিল সেটা তো আমি জানি না। যাই হোক, আমরা তারপর থেকে কিন্তু সন্ধ্যে 6টার পরে আর খুঁজে পাচ্ছি না। তখন খোঁজ করতে করতে দেখতে পাচ্ছি 7টা বেজে যাচ্ছে, 8টা বেজে যাচ্ছে, আর খুঁজে পাচ্ছি না। যেদিকে একটা চওড়া মতন জায়গা, পুকুরে গিয়ে দেখি চটের বস্তা মুখের ভেতর ডুবে দেওয়া ছিল। ঘটনার সূত্রপাত শনিবার বিকেলে। নিহতের পরিবারের দাবি, জন্মদিন উপলক্ষে এক বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্য বেরোয় নাবালিকা। অভিযোগ, এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি তার। সন্ধ্যে থেকে রাত হন্যে হয়ে মেয়ের খোঁজ শুরু করে পরিবার। পুলিশ সূত্রে খবর, স্থানীয় প্রভাস মণ্ডল নামে একজনকে জিজ্ঞাসাবাদ করে নাবালিকার মৃতদেহের খোঁজ মেলে। রবিবার সকাল 7টা নাগাদ পুকুর থেকে উদ্ধার হয় নাবালিকার বস্তাবন্দি দেহ। রাত 4টার সময় কিন্তু আমরা ক্যাম্পে থেকে পুলিশ নিয়ে যাই। যাওয়ার পরে পুলিশ বউকে জিজ্ঞেস করলাম, মাকে জিজ্ঞেস বললে ঘরে নেই, দেখছে ঘরের এক কোণে চুপচাপ বসে আছে। আর ওই জায়গাতে আমরা আনলাম। অভিযুক্তদের খোঁজ পেতে কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা শুরু করে পুলিশ। সূত্রের খবর, দেখা যায় ক্যানিং বারুইপুরের বাসিন্দা এক ব্যক্তির ফোনে পরপর বেশ কিছু কল ঢুকছে। তাকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে অভিযুক্ত দিবাকর সর্দারের নাম। সূত্রের খবর, সোমবার সকালে তার বাড়িতে হানা দেয় পুলিশ। দেখে ব্যাগপত্র গুছিয়ে পালানোর চেষ্টা করছে সে। হাতে নাতে তাকে গ্রেফতার করা হয়। আর তার কয়েক ঘন্টা পরই বারুইপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয় মূল অভিযুক্ত আনন্দ সর্দারকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে ধর্ষণ, গণধর্ষণ, খুন, অপহরণ, অপরাধমূলক ষড়যন্ত্র, তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় এবং পক্সো আইনে মামলা রুজু করা হয়েছে। 9 জায়গায় পরপর রেপ হয়ে গেল এই কদিনের মধ্যে, দেড় মাসের মধ্যেই। যে মাস অপিনিয়ন বিল্ড আপ করতে হবে, সকলকে মিলে করতে হবে, কিন্তু সরকারের দায়িত্বটা প্রধান দায়িত্ব, সেই দায়িত্ব সরকারকে পালন করতে হবে। ইমিডিয়েট যা হয়েছে তার আইন হিসেবে তাদের শাস্তি পাওয়াবে, সিএম এর কাছে নিশ্চয়ই সেটা আসবে। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ তাঁতি নামে এক ব্যক্তিকে।
সূত্রের খবর, তার বিরুদ্ধে এই ঘটনায় সরাসরি জড়িত থাকার প্রমাণ মেলেনি, তবে মূল অভিযুক্ত আনন্দ সর্দারের সঙ্গে প্রায়শই দেখা যেত তাকে। নাবালিকাকে খুনের অভিযোগের মামলার পাশাপাশি গণপিটুনিতে একজনের মৃত্যু ও সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগেও দুটি পৃথক মামলা রুজু করেছে পুলিশ। পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত দাস, আবির দত্ত, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, চিরকাল বলে এসেছি, ভবিষ্যতেও বলবো যে শক্তিশালী বিরোধী ছাড়া গণতন্ত্র টিকতেই পারে না। সেই জন্য এই ধরনের নারকীয় ঘটনা দুর্ভাগ্যবশত ঘটলে বিরোধীদের আন্দোলনে নামাটা অত্যন্ত জরুরি, এটাই গণতন্ত্রের শর্ত। কিন্তু এ রাজ্যে বিরোধী দল থাকলেই একমাত্র মোমবাতি মিছিলের কথা মনে পড়ে। সেই রিজওয়ানুর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় মোমবাতি হাতে রাস্তায় নেমেছিলেন, আজ বারুইপুর কাণ্ডে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মোমবাতি হাতে রাস্তায় নামতে দেখলাম। আবার বলছি, দেখে অত্যন্ত ভালো লেগেছে। এটাই বিরোধীদের কর্তব্য, এটাই গণতন্ত্রের শর্ত, এবং শাসকেরও উচিত যে বিরোধীরা শাসকের ভুল ত্রুটি ধরিয়ে দেবে, প্রয়োজনে আন্দোলন করবে, চাপ সৃষ্টি করবে, রাস্তায় নামবে। কিন্তু যে 15 বছর মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেছিলেন, তখন তো পার্ক স্ট্রিট বা কামদুনি কাণ্ড হলে বলতেন হয় ছোট ঘটনা নয়তো সাজানো ঘটনা। 2012 সালের 28শে ফেব্রুয়ারি সে কুখ্যাত কাটোয়া গণধর্ষণ কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন টোটালটাই সাজিয়ে করা। ভাবতে পারেন? দেখুন, এটা প্রশাসনের মতো করবে, টোটালটাই সাজিয়ে তোলা, পরিকল্পনা করে সাজিয়ে চিৎকার করা। বলছে রেপ করে চিৎকার কর। মেডিকেল এভিডেন্স হয়েছে, এভিডেন্সে পাওয়া গেছে না, কিছু পাওয়া যায়নি। আবার হাঁসখালি কাণ্ডে 2022-এর 11ই এপ্রিল তৎকালীন মুখ্যমন্ত্রী যা বলেছিলেন, মার্জনা করবেন, আমি অন্তত বলতে পারবো না, দেবজিৎ খানিকক্ষণ আগে বলেছে, নিজেরাই দেখে নিন। একটা বাচ্চা মেয়ে মারা গেছে নাকি রেপ হয়ে, আপনি রেপ বলবেন না প্রেগনেন্ট বলবেন না লাভ অ্যাফেয়ার্স বলবেন? এটা এনকোয়ারি করেছেন কি? ছেলেটির সাথে মেয়েটির নাকি লাভ অ্যাফেয়ার ছিল, আমি শুনেছি। সুতরাং আবার বলছি, বিরোধীরা রাস্তায় নেবে, আন্দোলন করবে, শাসককে চাপে রাখবে, এটাই গণতন্ত্রের নিয়ম। কিন্তু শাসকের চেয়ারে বসে তৃণমূল এটা ভুলে গেছিল, এই যা। তবে আবার বলছি, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় মিছিল করছেন, রাস্তায় নেমেছেন, দেখে গণতন্ত্রের শর্ত অনুযায়ী নিঃসন্দেহে ভালো লেগেছে। প্রদীপ্ত, দেখো দাদা, আমরা ছোটবেলায় যখন স্পাইডারম্যান সিনেমা দেখতাম বা আজও দেখি, তখন একটা কথা বারংবার মাথায় আসতো, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। এবং আমি প্রথম দিন থেকে এই কথাটা বলে আসছি, যেদিন থেকে আমি গণমাধ্যমে আসছি সেদিন থেকে। আমার সেখানে কোনো দল, কোনো মত, কোনো মানুষ ভেদে এইরকম বক্তব্য আমি রাখবো না। আমার প্রথম থেকে এই বক্তব্য, শেষ অবধি এই বক্তব্য থাকবে। দেখো, যে চলে গেছে তার আত্মার শান্তি কামনা সত্যি করতে পারছি না, কিন্তু তার পরিবারের প্রতি সমবেদনা রইল, যেন দ্রুত ন্যায় বিচার পাওয়া যায়। আমি একে অপরাজিতা বলবো, কারণ আমরা অপরাজিতা বিল এনেছিলাম। আমি এই মেয়েটির নাম অপরাজিতা দিতে চাই, কারণ কোনো নাম কারুর করা যায় না। তাই মেয়েটির নাম অপরাজিতা হোক, এবং অপরাজিতা অপরাজেয় হোক। এই সরকার অনেক আশা নিয়ে এসছে। আমাদের কোনো নেতা মন্ত্রী এখনো পর্যন্ত, মন্ত্রী তো নেই, আর আমাদের যারা নেতারা আছেন, কেউ কেউ বিরোধী নেতার মতন মন্ত্রিত্বের ভূমিকাও পালন করছেন হয়তো, তো তারা এখনো পর্যন্ত সরকারকে দায় করেনি। এই সরকারকে কেন? কারণ আমরা প্রথম থেকে বলে আসছি, সদ্য সরকার ক্ষমতায় এসছে এবং 2 মাস হয়েছে সবে, আজকের দিনে 6 তারিখ, 2 মাস সবে ক্ষমতায় এসছে। মূল্যায়নের এখন অনেক সময় আছে, আরও সামাজিক সমস্যা আসবে। সেই সামাজিক সমস্যা প্রশাসনিকভাবে যদি তার নিষ্পত্তি না করা যায়, আর যা ঢক্কানিদাদ আছে সেই ঢক্কানিদাদ যদি কার্যত বাস্তবায়িত না করা যায়, তাহলে সেখানে আলাদা রূপ আমরা আমাদের মতন নেব। কিন্তু আমি বলছি, নাম নতুন, নির্ভয়া, অভয়া, অপরাজিতা, তিলোত্তমা, নাম পাল্টে যায়, ঘটনা থামে না। আমি সেখানেই বলতে চাইছি, তার কারণ দেখো, আমি সলিলবাবুকে ধন্যবাদ দেবো। অনেক সময় সলিলবাবুকে আমি বিভিন্নভাবে আমার মতন করে তাকে বলেছি, কিন্তু আজকে সলিলবাবুকে ধন্যবাদ দেবো যে সলিলবাবু পুলিশের ভূমিকা নিয়ে নিরপেক্ষভাবে যে বক্তব্য রাখলেন, আমি সেখান থেকেই শুরু করতে চেয়েছিলাম। আমার অনেক বক্তব্য ওনার বক্তব্যের সঙ্গে মিলে গেছে, তাই রিপিট করছি না। শুধু একটা কথা বারবার মনে পড়ছে, যে যদি সঠিক সময়ে পুলিশ তার ভূমিকা পালন করতো, তাহলে মেয়েটা হয়তো জ্যান্ত পেতাম, একদম বেঁচে থাকতো, এই অনুষ্ঠান করতে হতো না। এই যে ছোট্ট একটা শব্দ, এর মধ্যে কতটা অমানবিকতা লুকিয়ে রয়েছে, যে অমানবিকতার জন্য পুলিশকে দিনের পর দিন আমরা বদনাম করেছি, এবং সেখানে সরকারের দায় নিতে হয়েছে যে পুলিশ মন্ত্রী কি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন, পুলিশ মন্ত্রীর পদত্যাগ হওয়া উচিত। আমরা এখনো সেটা করতে পারছি না, কারণ ওই যে বললাম সময়কাল। কিন্তু ইতিমধ্যে বহু পুলিশের বদলি হয়ে গেছে,
বহু পুলিশের, এবং আইসি বদল সবার আগে ঘটেছে, সেটা কিন্তু এই প্রশাসন করেছে, এটা কেউ যেন ভুলে না যায়। বর্তমান রাজ্য সরকার আইসিদের বদল করেছে ক্ষমতায় এসেই, এটা যেন কেউ ভুলে না কিন্তু যায়। তাহলে কি দাঁড়ালো? আগে তোমাদের সময় যারা ছিল তাদের আমলেও এটা হয়েছে, তারা চেয়ারে থাকাকালীন এরা পাল্টালো, তাতেও হলো, তার মানে কি? তার সিস্টেমে তো গোলমাল তার আছে। মানে সিস্টেমিক, আমি সেটাই বলতে চাইছি, সবসময় সরকারকে সবার আগে ঠেলে দাও, এই সেটা জায়গাটা করতেই হবে। থেকে কিন্তু শাসকের চেয়ারে যে বসে আছে তাকে দায় নিতে হবে। এক্স্যাক্টলি, তাকে দায় আজকে ওদের নিতে হবে, সেদিনও তোমাদের নিতে হবে। আরজিকরের সময় তোমার সঙ্গে মমতাদি তার বক্তব্য রেখেছিলেন, মনে হচ্ছে আমার পরিবারের কেউ চলে গিয়েছে, সেটাও আজকের দিনে সমানভাবে রেলিভেন্ট হতে পারে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে মব লিঞ্চিং নিয়ে, এই যে গণপিটুনি, এই গণপিটুনি কত ভয়ানক হতে পারে। আজকে যে ছেলেটি চলে গেল, সে যদি নির্দোষ হয়, তার বাবা মার দুঃখ কে দেখবে? ঠিক, তার বাবা মার দুঃখ দেখার তো জায়গা নেই। তার মানে কি, জনরোষে যখন একটা নাম হচ্ছে জনরোষ, ডিম্বাস্ত্র, তুমি ডেমোক্রেসি বলেছো, এবং এই যে ডেমোক্রেসির সময় রাজনৈতিক নেতারা, যেমন আজকেও দিলীপ ঘোষ বলেছেন যে ওখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাবে, আমরা অ্যালাউ করিনি, তার কারণ ওনাকে ডিমের হাত থেকে বাঁচিয়েছি। এই যে ঘুরিয়ে ওনাকে নতুন করে একটা ডিম্বাস্ত্র প্রয়োগ করার যে ভূমিকা, জনরোষের সময় রাজনৈতিক নেতাদের, দায়িত্ববান রাজনৈতিক নেতাদের নিশ্চুপ থাকা, তারই কি পরিণতি এই মব লিঞ্চিং নয়? সাম্প্রদায়িক দাদা বলল, সাম্প্রদায়িক রং কে দিল? ওখানে যারা ওখানে ধরেছে, এই যে শান্তনু মণ্ডল, সে তো কোনো সাম্প্রদায়িক জায়গাটা দেখেনি বলে আমরা জানতে পাচ্ছি। শুধু শান্তনু মণ্ডল না, যে ভদ্রমহিলারা ওখানে বিরোধিতা করছেন, সব ঠিক, কিন্তু আমি বলছি যে আমি 3টে ফুটেজ দেখেছি, দর্শকরাও দেখেছেন, সেটা হচ্ছে শান্তনু মণ্ডলের যে ফুটেজ, মব লিঞ্চিং, তোমার সঙ্গে আমি একমত, সম্পূর্ণ খারাপ। কিন্তু যে লোকটি অভিযুক্ত প্রত্যক্ষদর্শীকে ধরছে, আমি তাকে কালপ্রিট বানিয়ে দিলাম, সেটাই বলছি, এটাও খুব অন্যায়। মানে ও মারা গেছে আর যে বেঁচে আছে সে তো মানে প্রায় জেলে যাওয়ার অবস্থা। আমি তোমার সময় বলবে না, তোমার সময় তুমি বলো, আমি ঠিক সেখানেই বলছি যে এইটা কি সেই নীতিতে চলে এলাম আমরা নাকি, যে সকালে জমা বিকেলে খরচ, একদম ক্লাসিফাই এন্ড ক্রুসিফাই, সকালে জমা বিকেলে খরচ, এই ভাবনাটা যখন আমি ইনকালকেট করছি জনমানসে, তার উল্টা লটকাকে ঝুলায়েঙ্গে, এই মানসিকতা যখন আমি ঝোলাচ্ছি, তখন কিন্তু আমার ভেতরের যে একটা আত্মা, সেই আত্মা জাগ্রত হয়ে যাচ্ছে কিনা, সেটা কিন্তু ভয়ানক একটা রূপ ধারণ করতে। আমি শেষ করবো, এত তো সেই কারণেই তো গুন্ডা দমন আইন, সেটাই তো গুন্ডা দমন আইনটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে তার উপর নির্ভর করছে। ওই যে 1 বছর, আমি এবার দ্বিতীয় যেটা বলে শেষ করব, এত ভয়। আজকে সরকার পরিবর্তন হয়েছে এবং বিগত সরকারের প্রতি প্রচন্ড অভিযোগ ছিল যে এরা আদালতে গিয়ে আমাদের সব মিটিং মিছিল করতে হচ্ছে। শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বেরিয়েছে বা একটা কিছু জনরোষের বদলে একটা কানের মধ্যে কিছু, কানে কাক খেয়ে নিয়ে গেল না কিছু একটা, শোনা গেল 500 পুলিশ মমতাদির বাড়ির সামনে রাত্রিবেলায়, এবং তারপরে বারবার এটা গণতন্ত্রের সুস্থ ছবি নয়। দেবজিতের উত্তর দেবো। মমতা দেবীর এই আতঙ্ক বা ফোবিয়া বরাবরই আছে। আপনাদের মনে আছে সেই গাড়ি গোনার সময় একবার উনি একদম সেই বোধহয় মনে হচ্ছিল যে রাশিয়ান কোনো কু হচ্ছে, জানো, সেই গোরবাচভ আর গ্লাসনস্ট যখন এনে দিত, সেনাবাহিনী কু করছে, এটা মনে হচ্ছিল ওপর থেকে টেলিফোনে অবধি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। কিন্তু দেবজিৎ, কালকে এটা তো ওর প্রদীপ্তর বলার অপেক্ষা রাখে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কালকে বিপুল পুলিশ বাহিনী কেন? এটাও তো তোমায় বলতে হবে। না, আমি সরকার নই, এটা একটা ঘটনা, কিন্তু আমি সরকার পক্ষে আছি, এটাও ঘটনা। কিন্তু তার বাড়ির সামনে পুলিশ তো মমতা দেবীকে সিকিউরিটি দিতে নয়, হাউস অ্যারেস্ট করতে যায়, সিকিউরিটি দিতেও নয়, তো কাগজ দিয়ে মমতা দেবী বেরিয়ে এসে বলতে পারতেন, উনি উনি বেরিয়ে এসে মমতা দেবী বেরিয়ে এসে চ্যালেঞ্জ করতে পারতেন। উনি তো সবসময় চ্যালেঞ্জার, ওখানে দোলাসের নির্দিষ্ট বক্তব্য রেখেছে, অন্যান্যরাও কেন চ্যালেঞ্জ করতে পারেন, তিনি পুলিশের সাথে চ্যালেঞ্জ করতে পারতেন। 2 নম্বর 1 মিনিট, এইটাকে শেষ করতে হবে। আজকে তৃণমূলের লোকেরা তাদের একজন প্রতিনিধি দল ওই বাড়িতে গিয়ে দেখা করেছেন, এটা গণতন্ত্রের শর্ত। আরে আইন মানবেই তো, এটা হচ্ছে গণতন্ত্রের শর্ত। কিন্তু সুমনদা, যখন এই ধরনের ঘটনা মমতার আমলে ঘটতো, তখন কোন বিরোধী দল কোথায় কোথায় পৌঁছতে যেতে হলে কতবার করে হাইকোর্টে যেতে হতো, দাদাও আছেন আমিও আছি, আমরা দেখেছি যে প্রত্যেকদিন আমাদের এটা দুটো জিনিস। একটা হচ্ছে, আমি একটু ইতিহাসে ফিরি,
যে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের এটা ঠিক যে যেতে দিতেন না, অধিকাংশ ক্ষেত্রে একদম 100, তখন আইপিসির ব্যাপার 144 ধারা জারি হয়ে যেত। আবার আরেকটু ইতিহাসে পিছিয়ে যাও, মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী তখন বামফ্রন্ট তাকে অধিকাংশ জায়গায় ঘটনাস্থলে যেতে দিত না, অশান্তি হবে বলে 144 ধারা জারি হতো। কিন্তু তোমাদের দুজনের কাছে আমি যে দুটো উত্তর পেলাম না, তুমিও কেন পুলিশ সেই উত্তর দিলে না, আর প্রদীপ্ত উত্তর দিলেন না যে এই রকম প্রদীপ্ত এই রকম সিচুয়েশনে বছরের পর বছর মমতা বন্দ্যোপাধ্যায়কে তো দেখছি সোজা গাড়ি নিয়ে বেরোতে, যে আটকাবে তো তিনি উঠোন অব্দিও বেরোলেন না, যাই বা কেন উঠোন অব্দি বেরোলেন না, কেন পুলিশ সেই উত্তর পায়নি, আর মমতা বন্দ্যোপাধ্যায় কেন বেরোলেন না এই উত্তর পায়নি? দায়বদ্ধতার একটা জায়গা আছে। এই দায়বদ্ধতাটা কি না, দায়বদ্ধতাটা কি? কারণ যে জায়গাটা আমরা বারবার বলে এসেছি যে এখানে যেন আমরা আমাদের তরফ থেকে কোনো অশান্তির বাতাবরণ আমাদের তরফ থেকে অনতিবিলম্বে সৃষ্টি না হয়, আমরা দায়বদ্ধ। বলছি তুমি সামনে থেকে দেখেছো কিনা জানি না, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে দিনের পর দিন মোটরসাইকেলের পেছনে বামফ্রন্ট আমলে বিরোধী নেত্রী থাকাকালীন দেখেছি। সরকার 15 বছর আমরা করেছি, তারপরে যে চেষ্টাই করলেন না, কেন পুলিশ সুখী তোমরা যাদের করে রেখেছো, তোমরা যাদেরকে সুখী করে রেখেছো সেটা দিয়ে বোঝা যাচ্ছে যাদের ওরা কে সুখী কে অসুখী আমি জানি না, কিন্তু মানুষ সুখী নন। যেখানে এই ধরনের বারুইপুরের মতো ঘটনা ঘটে সেখানে মানুষ সুখী থাকতে পারেন না। কিন্তু এই প্রচুর পুলিশ বিভিন্ন তো ইতিহাসের প্রেক্ষাপট পাল্টায়, পাত্রপাত্রী পাল্টে যায়, সময় পাল্টায়। আমি দ্রুত আপনাদের দেখাবো 2024 সালের 4 সেপ্টেম্বর, এই যে আরজিকর নিয়ে এত কথা হচ্ছে, আজকেও আরজিকরে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে খবর আছে, কিন্তু আমি বলছি এই অভয়ার বাবা তিনি অভিযোগ করেছিলেন, আমি কোট আনকোট যাচ্ছি তারপরে অংশটা দেখাবো, যে বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, কিন্তু এমতো অবস্থায় আমাদের আর কিছু করার ছিল না, বাধ্য হয়ে মেয়ের দেহ দাহ করতে হয়। সেই দিন বলেছিলেন, আবার তারিখটা দেখুন 4 সেপ্টেম্বর, সেই দিন বলেছিলেন যে কি হয়েছিল, এই বাড়ির সামনে পুলিশ, এটা আবার বলছি সুষ্ঠু গণতন্ত্রের ছবি দেখায় না। দেখুন, এত প্রেশার আমাদের তৈরি করা হয়েছিল সেই সময়। আমরা টালা থানায় গেছিলাম, টালা থানার সামনে আমরা 1 ঘন্টার উপরে বসেছিলাম, 3 থেকে 400 পুলিশ আমাদের ঘিরে সেখানে একটা এমন পরিস্থিতি তৈরি করে আমরা বাধ্য হয়ে বাড়ি ফিরে যাই। বাড়িতে গিয়ে দেখি 3 থেকে 400 পুলিশ আমার বাড়ির সামনে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে। কিন্তু এই মতো অবস্থায় আমাদের আর কোনো কিছু করার ছিল না, বাধ্য হয়ে আমরা মেয়ের দেহ দাহ করতে বাধ্য হই। অর্থাৎ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন বাড়ির সামনে অসংখ্য পুলিশ থাকলে এরকম অসুবিধা হয়। একটা পার্থক্য আছে, একটা ভোলাটাইল সিচুয়েশন এবং যারা তার ভাগিদার হয়েছেন কোনো না কোনো ভাবে, অর্থাৎ বাবা মা, অভয়ার বাবা মা, সেইখানে যে পরিসর হয়েছিল তাদের সুরক্ষার যেমন প্রসঙ্গ ছিল এবং কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সুরক্ষার জন্য পুলিশ গিয়েছিল, এখানে কিভাবে যুক্ত অভয়ার বাবা মা, অভয়ার বাবা মা, ফলে সেইখানে যে ভোলাটিলিটি এবং আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবেই যুক্ত যে তখন রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। 400 বাদ দাও, 100, এক সেকেন্ড, 100, আমি তো ওটাকে সমর্থন করছি না, 100 পুলিশও অভয়ার বাড়ির সামনে যাওয়াটা সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া হতে পারে না, ইফ ইট ইজ অনলি 100। আর দেবজিৎতেও কয়েনের উল্টো দিকটা, যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এত পুলিশ কেন, তার জবাবও আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পুলিশের কোনো কথা হয়েছে কিনা, কিন্তু অন্তত তৃণমূল বলছে যে তার কোনো ব্যাখ্যা ছিল না, তোমরাও কোনো ব্যাখ্যা দাও। পুলিশ কেন, পুলিশ রাস্তা দিয়ে হেঁটে যাবে কি যাবে না সেটা কি কেউ ঠিক করে দেবে? কালকে তোমার শুনো একটা কথা বলো, কেন্দ্রীয় বাহিনী আমি তোমাকে আমার কাছে তো উত্তর চেয়েছো, আমি বলছি শুনুন না, কালকে তোমার বাড়ির সামনে দিয়ে যদি 5 লক্ষ পুলিশ হেঁটে যায়, 1 মিনিট, এখানে যারা বসে আছেন কারোর বাড়ি থেকে যদি 5 লক্ষ পুলিশ হেঁটে যায়, আমরা কেউ ভয় পাবো? এই সাথে ভয় পাবো কেন? কিন্তু প্রশ্ন করবো যে কেন এইটা করবো, এটা পুলিশ আমি লোককে বলবো পুলিশ আমাকে ভয় দেয়, পুলিশ তো অন্য কাজেও যেতে পারে। পুলিশ যে ওনাকে ভয় দেখাতে গিয়েছিল বা ওনাকে হাউস অ্যারেস্ট করেছিল তার কি প্রমাণ আছে? আচ্ছা, আমার এটাই বক্তব্য। ধন্যবাদ দাদা, তুমি আমাকে প্রশ্ন করেছো, আমি ধন্যবাদ দেব আইনজীবী এবং বিজেপির মুখপাত্র একসঙ্গে, এবং ভোটে নির্বাচনের জন্য প্রার্থী হয়েছিলেন 3 জন ব্যক্তি সত্তা একসঙ্গে বলছেন কিন্তু কথাটা, যে পুলিশ যদি কোথাও যায় তাহলে ভয় পাওয়ার কি আছে? তাহলে এ যাবৎকাল পুলিশকে নিয়ে
যে কথা ভয় বলতে দিচ্ছে না, এবার বলতে দিচ্ছে না। আমরা ভয় পাইনি, আমরা আবারও বলছি আমরা ভয় পাইনি, কারণ আমরা কোনো অন্যায় কাজ করছি না। বক্তব্য যেটা হচ্ছে, তুমি প্রমাণ করে দিলে এ যাবৎকাল তোমাদের যে সকল মুখপাত্র, এমনকি তোমাদের যে সকল নেতা মন্ত্রী, সেই সময়কার যারা বিরোধী নেতা পেতা ছিলেন, তারা যে যে অভিযোগ করেছে পুলিশকে নিয়ে, সেটা ভুল। তুমি তো তাহলে সেটাই প্রমাণ করছো যে পুলিশ যদি এরিয়া ডমিনেশন করে, পুলিশ যদি তাহলে কোনটা আমাদের আমি বলছি তো, আমি তো তোমাকে সেই কারণে ধন্যবাদ দিচ্ছি। প্রশ্ন উত্তর আমাদের কর্মীদের পুলিশ গিয়ে বাধা দিত, কোথায় বাধা সামনে দিয়ে? প্রত্যেক জায়গায়। কোথায় বাধা দিয়েছে? প্রত্যেকটা জায়গায় বাধা দিয়েছে। তাদের সুরক্ষা দিয়েছে। আমি যদি বলি, আমি যদি তাদের সুরক্ষা দিয়েছে, আমি দেখাচ্ছি হাউস অ্যারেস্টের নোটিশ দেখাও। জন বার্লা হাউস অ্যারেস্টের নোটিশ দেখাও। তুমি তো বললে মমতা দির নোটিশ দেখাতে, তাহলে দেখাও তুমি নোটিশ। তাহলে এটাও তো হাউস অ্যারেস্ট। আমি তো সেটাই বলি, যদি জন বার্লাকে হাউস অ্যারেস্ট করা হয়, আমি এভাবে তো অভ্যস্ত নই। জন বার্লা তিনি তখন আমাদের মন্ত্রী, মানে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীও, তিনি ত্রাণ দিতে বেরোচ্ছেন করোনার কোভিডের সময়। পুলিশ এসে দাঁড়িয়ে আপনাকে যেতে দেবো না চা বাগানের মধ্যে, ফুটেজ বার করো। তাহলে এটা কি কিন্তু জন বার্লার বাড়ির সামনে দিয়ে পুলিশ গাদা গাদা হেঁটে যাচ্ছে, তার জন্য জন বার্লা ভয় পালিয়ে আছে বিজেপির লোক থাকাকালীন, কিংবা আমাদের কোনো নেতা, আমাদের দিলীপদার বাড়িতে বারবার বাড়ির সামনে দিয়ে পুলিশ হেঁটে গেছে, কিন্তু তার জন্য দিলীপদা ঘরের মধ্যে বন্দি ছিল। এমনকি রাস্তাতেও যদি গার্ডরেল রেখে দেওয়া হতো, দিলীপদা সেই গার্ডরেল ধাক্কা মেরে খুলে চলে গেছে, তাই নিয়ে অভিযোগ করেছে পুলিশ। বলা আমার মনে হয় দরকার, সেটা হলো পুলিশ কিন্তু ডিসিপ্লিনারি ফোর্স। হঠাৎ করে হেঁটে গেল এরকম বিশ্বাস করার কোনো কারণ নেই। পুলিশ যখন কোনো মুভমেন্ট করে, তার পেছনে অবশ্যই পরিকল্পনা থাকে, দর্শকদেরকে কোনো জানি আমরা বিভ্রান্তি না তৈরি করি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি জন বার্লার বাড়ির সামনে দিয়ে ফোর্স পাঠায়, সেটাও পরিকল্পনা ছিল। কালকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে এত সংখ্যক পুলিশ জড়ো হয়েছিল, তারও একটা পরিকল্পনা ছিল। তবে আমি একই সাথে আপনাকে বলি, মুখ্যমন্ত্রী কিন্তু জিনিসটা যখন তার নজরে এসছে, তার কয়েক ঘন্টার মধ্যে কিন্তু পুলিশকে সরিয়েছেন, এবং আজকে সমস্ত রকম বিরোধীদের কর্মসূচি পালন করতে উনি কিন্তু কোনো বাধার সৃষ্টি করেননি। এই কথা জোর গলায় বলা দরকার। আমি দ্রুত একবার এই জানিয়ে বিতর্ক একেবারে, কালকে রবিবার ছিল, যদি কেউ মিস করে থাকেন কি হয়েছিল ঘটনা, এবং আজকের গণতন্ত্রের এই রাজ্যের এই বারুইপুর ঘটনার প্রেক্ষিতে ছবিটা ঠিক কিরকম, গোটাটা দেখাবো, দেখুন। পশ্চিমবঙ্গের বুকে ভয়ঙ্কর ঘটনা, বারুইপুরে শেষ ছোট্ট মেয়ে, যৌন নির্যাতনের পর খুন, এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি। সোমবার বিকেলে নিজের বাড়ি থেকে মোমবাতি মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়, স্লোগান ওঠে জাস্টিস ফর বারুইপুর। তার আগে রবিবার রাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তিনি বারুইপুর যেতে চান। এই আভাস পেতেই কার্যত গৃহবন্দী করা হয়েছে তাকে। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে আমি শুনছি। আমাদের চিন্তা হচ্ছে যেভাবে টিএমসির নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওনাকে না ডিম খাওয়ায়, অসম্মান না হয়, সে পুলিশ গার্ড দিয়ে রেখেছেন। সোমবার বারুইপুরে নিহত নাবালিকার বাড়ির উদ্দেশ্যে রওনা হন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল। প্রত্যেকটা রাস্তাতে প্রত্যেকটা পয়েন্টে আমাদের আটকানো হয়েছিল এবং ওরা খোঁজে করে দেখছিল যে মমতা ব্যানার্জি আছে কিনা গাড়িতে। অভয়ার সময় তারা কোথায় ছিল? আজকে এত তাদের মন উথল পুথল হচ্ছে, সঙ্গে সঙ্গে ভিডিও বার্তায় কথা বলছে। হঠাৎ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, হঠাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা তড়িঘড়ি করে কথা বল দিয়ে তো নাটকই করবে। নৃশংস ঘটনার প্রতিবাদে সোমবার বারুইপুর থানার সামনে বিক্ষোভ দেখায় সিপিএম এর যুব সংগঠন। মানুষ বারুইপুরের এই ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষ জাস্টিস চায়, জাস্টিস ফর বারুইপুর। এর শেষ আমরা দেখে যাব। মঙ্গলবার বারুইপুরে যাবে ঋতব্রত তৃণমূলের নেতারা। আবির দত্ত, হিন্দল দে ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।